555টি, মানে এত প্রায় 6.5 লাখ ভিডিও তারা তাদের ইয়ে থেকে ফেলে দিয়েছে। যে এগুলো সম্পন্ন ভিডিও নয় এবং এগুলোর মধ্যে মানুষের কুৎসা আছে, মানুষকে গালাগালি করা আছে, এই জন্য এগুলো তারা একদম জাস্ট ফেলে দিয়েছে। এতগুলি ফালানোর পরও তার মানে তারা কিন্তু ভিডিও ফালানোর ক্ষেত্রে খুব একটা কার্পণ্য করে না, কিন্তু তারপরও দেখা গেছে এবছর সরকার এই গুগলকে অনেকগুলি ভিডিও ফালানোর জন্য, সরিয়ে ফেলার জন্য অনুরোধ করেছে, ভিডিও অথবা নিউজ অনেকগুলো। কতগুলো করেছে ধারণা আছে আপনার? মানে এবছর সব মিলিয়ে 279টি অনুরোধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 279টি ভিডিওকে সরানোর জন্য, ভিডিও এবং কন্টেন্ট এবং নিউজ সরানোর জন্য তারা গুগলকে রিকোয়েস্ট করেছে। গুগলের বেশিরভাগই তাদের অনুরোধ রাখেনি, কারণ সরকার যেগুলো করেছে, কেন এগুলো সরকারের অধিকাংশ সরকারের সমালোচনামূলক ভিডিও, মানে এই ভিডিওগুলোতে সরকারের সমালোচনা করা হয়েছে। তো গুগলের বক্তব্য হলো যে সমালোচনা তো করতেই পারে, দেখতে হবে মিথ্যা কিনা, কিন্তু তারা মিথ্যা খুঁজে পায়নি, সরায়নি। তাহলে এখন আমার প্রশ্ন হলো, সরকার কেন সরাতে বললেন? তাহলে সরকারকে তার বিরুদ্ধে যারা সমালোচনা করেছে সেই সমালোচনাগুলিকে সহ্য করতে পারেন না, তাহলে অনুরোধ করবে কেন? এবং ম্যাক্সিমাম অনুরোধ করেছে বিটিআরসি। বিটিআরসি হলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, যেটা সরকারের একটা প্রতিষ্ঠান। তারাই ম্যাক্সিমাম কিন্তু রিকোয়েস্ট করেছে গুগলকে যে এগুলো সরিয়ে ফেলেন, এবং গুগল তাদের রিকোয়েস্টের ম্যাক্সিমাম রিকোয়েস্ট তারা রাখেনি, অগ্রাহ্য করেছে। কিন্তু এরা রিকোয়েস্ট করেছে, তারপরে রিকোয়েস্ট করার দরকারটা পড়লো কেন? এই কারণে পড়লো যে এই সমালোচনাগুলি সরকার নিতে পারছিল না। সরকার নিতে না পেরে, সমালোচনাগুলি সহ্য করতে না পেরে গুগলকে রিকোয়েস্ট করে যে সরিয়ে ফেলে। এবং তারা কিন্তু জানে যে গুগল প্রতি বছর 6 মাস পর পর তাদের কাছে কে কত রিকোয়েস্ট পাঠায়, কোন দেশ থেকে কত রিকোয়েস্ট আসে যেগুলি কন্টেন্ট অপসারণ করার জন্য, তার একটা তালিকা তারা প্রকাশ করে কিন্তু। এবং সেই তালিকার থেকে এই তথ্যগুলো আমরা পেয়েছি। এটা নিয়ে প্রথম আলো রিপোর্টও করেছে আজকে, একটা ইন্টারেস্টিং, আপনারা পড়ে দেখতে পারেন। তো তাহলে তারা জানে যেটা এটা গুগল প্রকাশ করে দিবে, তারপরেও সরকারি রিস্কটা কেন নিয়েছে? এই কারণে তারা আসলে সমালোচনাকে সহ্য করতে পারছে না। ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করুন, ওটা আসলে কথার কথা ছিল। উনি বলেছেন প্রাণ খুলে সমালোচনা করুন, কিন্তু ওনার প্রতিষ্ঠান সমালোচনা করে আবার সরিয়ে নেওয়ার জন্য গুগলকে রিকোয়েস্ট করছে। তাহলে বুঝতেই পারছেন, একটা প্রতিষ্ঠান, একটা মানুষ, একটা সরকার সমালোচনাকে কখন সহ্য করতে পারে না বলেন তো? মিটিংটা হয়েছে হাসিনার ফাঁসির আদেশের পরে, সেখানে অ্যাকচুয়ালি তাহলে এটার প্রেক্ষিতটা কি? এখন আমরা একটু যদি প্রথমে আসি হাসিনার ব্যাপারটাতে। হাসিনার জিনিসটা কি দেখেন, আপনার সাথে গত মাসে একটা প্রোগ্রামে আমরা আলাপ করছিলাম। হাসিনা একটা অডিও বার্তা ছিল, সেটাতে সে মনে আছে যে সে বলছিল যে আমাদের সামরিক বাহিনীর অফিসাররা কি এত ভীতু, তাদের কি সাহস নাই যে তারা এটার ইউনূস সরকারকে হটায় দিতে পারে না, বা এই ধরনের জিনিস। তখন একটা জিনিস আসলে আমি বলতে ভুলে গেছিলাম, বাট আমাদের দর্শকরা, আমরা তো আপনি আমি দুজনই দর্শকের মন্তব্যগুলা খুব সিরিয়াসলি আমরা সেগুলাকে দেখি, এবং ওখানে কিন্তু অনেক দর্শক একটা জিনিস বলছিলেন যেটাই পরিষ্কার, সেটা হচ্ছে সাহসের প্রশ্ন যদি আসে না, আমাদের সাহস নাই। হাসিনার বাবা মুজিব যেভাবে সাহসের সাথে 1971 সালের 25শে মার্চে পাকিস্তানে ব্যাগ গুছায় চলে গিয়ে সেখানে পাকিস্তানে ভুট্টো এবং ইয়াহিয়ার মেহমান হিসাবে সাহস দেখায় দেশের স্বাধীনতা সংগ্রাম করছিলেন, এবং আমাদের এই 24-এর 5ই আগস্টে হাসিনা এবং তার সাথে আওয়ামী লীগের লোকজন যেভাবে সাহসের সাথে হেলিকপ্টারে করে বর্ডার ক্রস করে ভারতে চলে গিয়ে তাদের সাহস দেখাইছেন, সেই সাহস আমাদের নাই, যদি সাহসের সেটা মাপকাঠি হয়। সুতরাং হাসিনা বা আওয়ামী লীগ কি, সেই তাদের সাহস কতটুকু, তাদের এই পরিস্থিতিতে আন্দোলন করবার ক্ষমতা কতটুকু, সেটা ক্লিয়ার হয়ে গেছে। দেন আমরা আসি যে হাসিনার যে শাস্তি
যেটা আদালত রায় ঘোষণা করলো আইসিটির, সেটার পরে দেখেন আপনি যদি 2014 সালে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির যে আদেশটা হইল, তারপরের প্রেক্ষিতটা আর এখনকার হাসিনা, তখন বাংলাদেশের 64 জেলার মধ্যে অলমোস্ট 38টা জেলা অচল হয়ে গেছিল এই অন্যায় রায়ের প্রতিবাদে। 144 জন শাহাদাত বরণ করছিলেন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে যেই অন্যায়ভাবে ফাঁসির মিথ্যা একটা রায় আদেশ দেওয়া হয়েছিল তার প্রতিবাদে। আর এখানে আমরা এই নভেম্বরের 17 তারিখে হাসিনার আদেশ হলো, তারপর কয়জন মরছে, কয় জায়গায় বিক্ষোভ হয়েছে, অচল হয়ে গেছে, কিছুই হয় নাই কিন্তু। সো দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। সেটা শুধু আমি আপনি না, বা বাংলাদেশের জনগণ না, ভারতও কিন্তু সেই জিনিসটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে এবং তারা, আমার বিশ্বাস, রিয়েলাইজ করতে পারছে যে হাসিনা বাংলাদেশের জনগণে তারা যেইভাবে হাসিনাকেই শুধুমাত্র সাপোর্ট করে গেছে, সেই জায়গায় আর কোনো কিছু আগাবে না। হাসিনা এখন বাংলাদেশের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না, আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না। এই পরিস্থিতিতে যখন এই ইনভিটেশনটা আসে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগদানের জন্য, মোটামুটি আমরা সবাই ধরে নিয়েছিলাম, এবং আমার সাথে সংশ্লিষ্ট যেই মন্ত্রণালয় বা যারা ডেলিগেশন তাদের সাথে যে কথা হয়েছে, তারা বলছিলেন যে ওনারা সিরিয়াসলি চিন্তা করতেছেন না ওখানে জয়েন করবার জন্য। বাট প্রফেসর ইউনুস, আমি যতদূর জানি, উনি নিজ থেকে বললেন যে আমাদের তো এখন এঙ্গেজড হওয়ার, আমাদের যে বার্তা সেটা সুস্পষ্টভাবে ভারতের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এটাই সময়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা একটা কনফারেন্স, আমরা তো ডিপ্লোম্যাটিক হিসাবে ধরেন ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করি নাই। ভারতের সাথে আমার আপনার যেই জায়গাটা অবস্থান, সেটা বাংলাদেশের সবাই, যে আমরা প্রতিবেশী হিসেবে থাকবো সম্মানের সাথে, সমতার ভিত্তিতে। তুমি আমার জন্য থ্রেট পোস্ট করবা, সাহস করবা না, আমিও তোমার জন্য কোনো সমস্যা তৈরি করব না। এই বার্তাটা যেহেতু আছে, সেখানে তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে, ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে জয়েন করবে। এবং জয়েন করার পরে যথারীতি উনি ওনার আজকের যে ভাষণটা সেটা আপনারা শুনেছেন, সেখানে যেই জিনিসগুলো বলা হয়েছে যে বাংলাদেশ কারো ইশারায় চলবে না, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার বলা হয়েছে যে আমাদের উপর অযাচিতভাবে মিডিয়া আক্রমণ চলছে, এবং এই যে ভারত মহাসাগরীয় বা বঙ্গোপসাগরের নিচে যে অঞ্চলটা আছে, এই ঘিরে যে দেশগুলা, তাদের মধ্যে সিকিউরিটি কোঅপারেশনের গুরুত্বপূর্ণ, সেটা একটা এক্সপেক্টেড। এর বাদে যেটা হয়েছে, যেটা নিয়ে পাবলিক কিউরিসিটি এবং কনসার্ন, হ্যাঁ, ভারতের এনএসএ অজিত দোভালের সাথে আমাদের এনএসএ ডক্টর খলিলুর রহমানের একটা সাইডলাইন বৈঠক হয়েছে। এটা সত্যি, এটা অস্বীকার করবার কিছু নাই। এবং ওনারা যাবার আগে আমার সাথে যতটুকু কথা হয়েছে, সেই থেকে আমি একটা ধারণা পাচ্ছিলাম যে ওনারা আসলে একটা টাফ স্ট্যান্স নেবেন, যেহেতু ওনারা সম্ভবত একটা প্রেস ব্রিফ করে ওনাদের অবস্থানটা এবং কি হচ্ছে সেটা পরিষ্কার করবেন। বাট আমি যতটুকু ধারণা করতে পারি সেটা হচ্ছে হাসিনা পরবর্তী বাংলাদেশ কি, সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে হাসিনাকে তোমরা প্রত্যাবর্তন করো, এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে সে অনুযায়ী, সেটা এক্সপেক্টেড। যদি না করো সেজন্য আমরা তোমাদের কাছে কান্নাকাটি করবো না। বাট লুজার হবা ভারত, তোমরাই লুজার হবা। সেটা হচ্ছে কি, আমাদের সাথে তোমাদের যে অমীমাংসিত জিনিস আছে, সেখানে আমাদের তোমাদের কাছে চাওয়ার তেমন কিছু নাই। আমরা এখন নিজেদের মধ্যে চলতে পারবো ইনশাল্লাহ। তুমি যদি চাও সেই অমীমাংসিত জিনিসগুলো সমাধানের জন্য, দেন তোমাকেই হিসাব করতে হবে যে তুমি কাকে ছাড়বা, কাকে ধরবা। এবং আপনার একটা প্রোগ্রাম, আপনি বলেছেন যে ভারত সম্ভবত সমঝোতার দিকে আগাচ্ছে এই জায়গাটাতে, সেটা কারেক্ট। অ্যাকচুয়ালি আপনার অ্যাসেসমেন্ট যেটা ছিল সেটা আমি বলবো মোর অর লেস ভেরি মাচ কারেক্ট। কারণ কি, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে ভারতের দিক থেকে কিন্তু তাদের সুরটা অত্যন্ত নরম ছিল, এবং হুমকির বদলে তারা জানতে চাইছিল যে ঠিক আছে, আমরা যদি সম্পর্ক উন্নয়ন করতে চাই, মনে রাখেন ভারত যে ট্রানজিট হাসিনার কাছ থেকে বিনা পয়সায় পাইছিল, যেই একটা ইকোনমিক জোন পাইছিল, বিদ্যুৎ, জ্বালানি, প্রতি ক্ষেত্রে তাদের যেই ব্যবসা ছিল, সেই জিনিসগুলো কিন্তু বর্তমান সরকার স্থগিত করে রাখছেন। তো সেই পয়েন্টে তারা জানতে যাচ্ছিল সেগুলো আগানোর জন্য আমাদের দিক থেকে আর কি আছে। তো আমাদের পক্ষ থেকে সম্ভবত বলা হচ্ছে যে আমরা চাই সমতা, এবং তোমরা এই যাদেরকে আশ্রয় দিয়ে রাখছো, এইভাবে জিনিসটা চিন্তা করো যে আমরা সিকিউরিটি থ্রেটের ব্যাপারে আলাপ করছি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের মিটিংয়ে।
আমাদের বাংলাদেশের জন্য সিকিউরিটি থ্রেট কি? হাসিনা ওইখানে বসে মুখ খুললে পরে যে বক্তব্য রাখতেছে, তার লোকদের দিয়ে যে আমাদের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করতেছে, সেটা কি তোমরা মনে করো না যে আমাদের জন্য সিকিউরিটি থ্রেট? তো সেই জিনিসে ভারত, আমি যতদূর বিশ্বাস করি এবং আশা রাখি, ভারত আস্তে আস্তে অ্যাকচুয়ালি এই যেই পালাই গেছে যে বীর সৈনিকরা পতিত হাসিনার সাথে সাথে আওয়ামী লীগের, তাদের বেশ কিছুকে আস্তে আস্তে পুশব্যাক করে বাংলাদেশে পাঠায় দিবে, এটা আমরা আশা করতে পারি। এবং পুরা জিনিসটা, এবং আমি আশা করি না যে হাসিনার এক্সট্রাডিশনটা এই সরকারের আমলে হবে, পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে হবে। বাট আমাকে যদি কোনো ভাই আপনি পার্সোনালি জিজ্ঞাসা করেন, হাসিনা ইজ এ ডেড হর্স নাও। ওর ব্যাপারটা নিয়ে আমরা, ও শুধু ওর না, বাকি সবার বিচারটা আমরা নিশ্চিত করতে চাই। বাট একই সাথে কিন্তু হাসিনা হইলে আমাদের চলবে, ও না আসলে চলবে না, এমন কোনো জিনিস হওয়া উচিত না। হাসিনাকে আমি তো পার্সোনালি চাই না যে হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হোক। এই মাটি অনেক পবিত্র। এইখানে হাসিনার মতন ফ্যাসিস্ট, হাসিনার মতন খুনি, সেটা আজকে খুনি বলতে কোনো অসুবিধা নেই, আদালতে প্রমাণিত, তার কবর বাংলাদেশের মাটিতে হবে। তার বলতে তুই ভারতে পচা জিনিস পচা জায়গা গিয়ে মর, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি ভারত সেটা নিয়ে গোয়ার্তুমি করতে চায়, দে উইল বি লুজার, এবং আমাদের হাতে স্টিল বার্গেনিং টুলগুলা থাকবে। তো সেই প্রেক্ষিতে আমি মনে করব নিরাপত্তা সংশ্লিষ্ট কনক্লেভে বাংলাদেশে সংযুক্ত হওয়াটা সরকারের সিদ্ধান্ত, পরবর্তী সরকার সেটা ডিসিশন নিবে এবং সম্ভবত সেখানে যুক্তই থাকবে। বাট সাইডলাইনে যে বৈঠকটা হয়েছে, আমি ধরেন আপনার প্রোগ্রামে ডক্টর খলিলের অনেক কাজের অনেক সমালোচনা করছি, বাট এই পয়েন্টটাতে আমি যেহেতু মোটামুটি নিশ্চিত এই লাইনেই আলাপগুলা হয়েছে, আমি আশা করব আপনারা যেইভাবে জিনিসটাতে শক্ত অবস্থানে আছেন সেটাই বজায় রাখেন। তাহলে পরবর্তী নির্বাচিত সরকার আসলে পরে তারা কিন্তু সেইখান থেকে আবার শুরু করতে পারবে, রিভার্স হওয়ার সুযোগ তাদের খুব কম থাকবে। তো আমি আমি আপনার লিখিতের সঙ্গে একমত। ধরেন আমাদের তো আসলে মানে আমরা তো আসলে কারোর পক্ষে বা বিপক্ষে না। যখন যেখানে আগে থেকে মনে হয় যে একটা চাপ সৃষ্টি করে রাখা প্রয়োজন বৃহত্তর স্বার্থে, মানে যারা আলোচনায় যাচ্ছেন, কাজে যাচ্ছেন, তারা যেন প্রপার লাইনে থাকেন, এই জন্য তাদেরকে লাইনে রাখার জন্য মাঝে মধ্যে কিছু চাপ সৃষ্টি করতে হয়, কিছু কাজের সমালোচনা করতে হয়। এটা বলতে হয় যে আমাদের যে একটা, আমরা যে খুব গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণে রেখেছি সবকিছু, এই বিষয়গুলো সামনে না 44-এ নেমে এসেছিল, যা একটা ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন করে ফেলে কংগ্রেসকে। কেতকর আরো বলেন, নির্বাচনের আগে খেলা শুরু হয়েছিল এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যে কোনো অবস্থাতেই কংগ্রেসের আসন সংখ্যা বাড়ানো যাবে না। তার দাবি, এমন কিছু সংগঠন ছিল যারা এমনভাবে কাজ করেছিল যে আমরা কংগ্রেসকে 206-এর নিচে না আনা পর্যন্ত আমরা এখানে খেলাটি খেলতে পারবো না। সাবেক সাংসদ কেতকর বলেন, এসব সংগঠনের মধ্যে একটি ছিল সিআইএ এবং অন্যটি ইসরায়েলের মোসাদ। দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল যে ভারতে তাদের কিছু করতে হবে। যদি একটি স্থিতিশীল কংগ্রেস সরকার এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার আবার ক্ষমতায় আসে, তবে তারা ভারতে হস্তক্ষেপ করতে এবং তাদের নীতি বাস্তবায়ন করতে পারবে না। তিনি বলেন, উভয় গোয়েন্দা সংস্থায় মনে করেছিল যে ভারতে একটি অনুকূল সরকার তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং সংখ্যাগরিষ্ঠ সরকার থাকা উচিত, কিন্তু কংগ্রেস নয়। তিনি বলেন, মোসাদ বিভিন্ন রাজ্য ও নির্বাচনী এলাকার বিস্তারিত তথ্য প্রস্তুত করেছে। সিআইএ এবং মোসাদের কাছে রাজ্য এবং নির্বাচনী এলাকা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। তিনি বলেছিলেন যে 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বিরুদ্ধে ক্ষোভ ছিল, তবে এমন পরিস্থিতি ছিল না যে কংগ্রেসকে অপমানজনক পরাজয়ের মুখোমুখি হতে হবে এবং আসন সংখ্যা 206 থেকে ধপাস করে 44-এ নেমে যেতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাবেক সাংসদ কেতকর, কারণ সত্যিকার অর্থে 206, সেখানে এমন কি ঘটলো যে 44-এ নেমে এসছে? নির্বাচনটা কি আসলেই কি টেম্পারের ছিল? এবং টেম্পারের হয়ে ভারতকে কি মার্কিন যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তার করে রাখতে পেরেছে? ভারতকে কি মেরুদণ্ডহীন করে রাখতে পেরেছে? এটিও প্রশ্ন আসে। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে 1 দশকের বেশি সময় এসে বিজেপি সরকারকে দেখছি যে
বিজেপি সরকার আসলে মেরুদণ্ড সোজা রেখেই কাজ চালাচ্ছে। কংগ্রেসও মেরুদণ্ড সোজা রেখে কাজ চালিয়েছে, কিন্তু কংগ্রেসকে সিআইএ কিংবা মোসাদ মনে করেছে যে না, কংগ্রেসকে দিয়ে হবে না, ক্ষমতার পরিবর্তন করতে হবে। আসলে পৃথিবীতে এমনটা হয় যে পরিবর্তন এলেই মনে হয় এটা সেটা হয়ে যাবে। যেমন আমাদের উপমহাদেশের কথাই বলি, যে আমাদের দেশভাগ হলে মনে হয় এই অঞ্চলে, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের মানুষ এবং সেই সময়ের পূর্ব পাকিস্তানের মানুষ মনে করেছিল যে এই অঞ্চলে হিন্দু মুসলমান আলাদা হয়ে গেলে যেন কি না কি হয়ে যাবে, কিন্তু কিচ্ছু হয়নি। দেশভাগের মাত্র 1 বছরের মধ্যে, বিশেষ করে আজকের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের মোহভঙ্গ হয়েছিল, স্বপ্নভঙ্গ হয়েছিল। ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল কংগ্রেসকে পরিবর্তন করলে বিজেপিকে দিয়ে আমরা আমাদের মতো নীতি বাস্তবায়ন করতে পারবো, কিন্তু বাস্তবে সেটি ঘটেনি। বাস্তবে গত 1 দশকের বেশি সময় বিজেপি সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেরুদণ্ড সোজা করে কাজ করে গেছে এবং এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে চোখে চোখ রেখে কথা বলে। কিন্তু মাঝখান থেকে কংগ্রেসের 12টা বেজে গেছে, কংগ্রেসের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আবার বাংলাদেশের অবস্থা দেখুন, যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছিল বা মনে করতো যে বাংলাদেশে একজন মেরুদণ্ড আওয়ালা রাজনৈতিক নেতা আছেন, রাষ্ট্রনায়ক আছেন, শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে দিয়ে আমাদের নীতি এখানে বাস্তবায়ন করা সম্ভব নয়। শেখ হাসিনা সেই নেত্রী, সেই নেতা যিনি মার্কিন রাষ্ট্রদূতকে পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দিতেন না, এমন গল্প আপনারা নিশ্চয়ই শুনেছেন। তখন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছে যে বাংলাদেশের শাসন ক্ষমতা পরিবর্তন করতে হবে। একটা পরিবর্তন এসছে। ইউনূস সরকারের মতো একটা ছোট জগন্নাথ বাংলাদেশের মসনদে বসেছে, কিন্তু সত্যিকার অর্থে এই 15-16 মাসে এসে কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আবার স্বপ্নভঙ্গ হয়ে গেছে। বিশেষ করে এই অঞ্চলে চাইনিজ কর্তৃত্ব, এই অঞ্চলে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক, এই জায়গাগুলোতে একটা টানাপোড়েন তৈরি হয়েছে এবং টানাপোড়েন তৈরির জায়গা থেকে কিছু কিছু আচরণ ভূমিকায় মনে হচ্ছে যেন মার্কিন যুক্তরাষ্ট্র এখানে মনে করছেন যে না, আসলে ইউনূসকে দিয়ে যে স্বার্থগুলো হাসিল করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করেছি, সেগুলো আসলে সেগুলোর চেয়ে ইম্পর্টেন্ট আমার ভারতের সাথে সম্পর্ক। এবং সেগুলোকে আমরা ইউনূস সরকারকে বসিয়ে যে কাজ করেছি, এখানে ভারতের জন্য থ্রেট তৈরি করছে ইউনূস সরকার। পাকিস্তানকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আবার দোদুল্যমানতায় ভুগেছে। এই যে বাংলাদেশের পরিবর্তন, একটা শ্রেণীর মানুষ বাংলাদেশের পরিবর্তনকে স্বাগত জানিয়েছিল গত বছরের জুলাই-আগস্ট সময়কালে। মনে করেছিল যে আওয়ামী লীগকে ফেলায় দিলে, পরিবর্তন হলে মনে হয় বাংলাদেশের জীবনমানের উন্নতি হবে, কিন্তু না, স্বপ্নভঙ্গ হয়ে গেছে, জীবনমান আরো নেমে গেছে। এরকম আসলে পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তন করে কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে পরিণতি ভালো হয় না। স্বাভাবিক পরিবর্তন সেটা পরিবর্তনের নিয়ম, কিন্তু অস্বাভাবিক পরিবর্তন করে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় না, এবং সেটি হয়েছে ভারতের ক্ষেত্রেও, সেটি হয়েছে কংগ্রেসকে পরিবর্তন করে। এই ক্লজটাকে জাস্ট উপেক্ষা করছে। এই হচ্ছে কোশ্চেনটা। আচ্ছা, শেষের দিকে শুরু করি। বাংলাদেশে আপনার বেড়াতে 420 মানে কি বলে না, বন্ধু বন্ধুকে বলতেছে একটা 420 মানে কি? 420 মানে হলো আমাদের ক্রিমিনাল প্রসিডিউরের কোড আছে। কোন অপরাধ করলে কোন ধারা, এই যে ধারা বলি না আমরা, এটা ধারার একটা বই আছে, বইয়ের মধ্যে লেখা আছে কি করলে ওই অপরাধটা হবে আর এই অপরাধের শাস্তি কি। এইবার একটা কোড, সামনে একটা নাম্বার বসানো আছে, ওই নাম্বারটা শুনলে, যেমন 302 ধারা হলে খুনের মামলা, ডাইরেক্ট খুন, যেটা একদম প্রত্যক্ষ খুন। 302 ধারার মামলা হলে আপনি হলেন খুনের কাজ করছেন। সো 302 ধারা বললেই বুঝতে পারবেন যে এটা বাইক খুনের মামলা, এবং ডাইরেক্ট 302 থেকে ওদের 7 পর্যন্ত আছে, নানান ধরনের কোড। চাইনাই লেগে গেছে ওই টাইপের খুন মিলে 307 পর্যন্ত আছে, 2 থেকে 7, এগুলো সব হলো খুনের মামলা। ঠিক সেরকম 420 হলো ওই প্রতারণা। কেউ যখন কারোর সাথে প্রতারণা করে, তার লিগ্যাল টার্মে বলা হয় আপনি 420 ধারায় অপরাধ করেছেন। এই জন্য 420 মানে হলো আপনি একটা টাউট, প্রতারক।
আপনি প্রতারণা করছেন। আমসার দিকটা আরো আজকে জাজ এই কথাটাই উল্লেখ করছে যে শেখ হাসিনা একটা প্রতারক। বুঝছেন এবার কেন? কারণ প্রথম যখন জমিটা নেছে তার নামে, তার ভাগটা, সেখানে হলফনামা দিতে চায় না। পরে রাজুকের লোকটা বাধ্য হয়ে চাইতে ইচ্ছে থেকে ফর্মাল, হয়তো ল মিনিস্টার বুঝেইছে থেকে আবার এটা না দিলে তো হবে না, তা না পাওয়াটা লিখে দিচ্ছে। এখন লিখে দেওয়ার পরেও আবার নিচে সই করতে গরিমসি করে, এ সই করছে তো কেউ করে নাই, এরকম জাতামত একটা করে দিয়েছে। সবাই জানে। কিন্তু আজকের এই সাজা ঘোষণার পরে সাজা হয়েছে হাসিনার ছেলে মেয়ের সাজা হয়েছে। আচ্ছা, টোটাল মামলা ছিল 6টা, তার 3টার ফয়সালা আজকে হইলো, অর্থাৎ হাসিনারটা ফয়সালা হইলো। তাতে হাসিনার ছেলে আর মেয়ের 5 বছর করে সাজা হয়ে গেছে। আমি যে 3টে মামলা, হাসিনার নিজের এবং নিজে আবার জয়ের নামে দেওয়া, পুতুলের নামে দেওয়া, সেই জন্য 3টা মামলা 3 7 21 বছর সাজা হয়ে গেছে। এইটার মধ্যে ডাইরেক্ট বলা হচ্ছে যে এটা একটা প্রতারণা মামলা, উনি প্রতারণা করেছে। প্রতারণার জন্য 420 ধারায় অপরাধ। প্লাস রাজ্যকের আইনে ও ক্লজের মধ্যে বোধহয় 5.1 নম্বর ধারা ছিল এটা, যে আপনি ওই যে হলফনামাজে যা দিবেন এটা যদি কোনো হলফ পরে টের পাওয়া যায় তদন্ত করিয়া যে আপনি হলফনামার তো মিথ্যা কথা বলেছেন, তাহলে এটাও প্রতারণা। এই হিসাবে আপনার সাজা হয়েছে 3 7 21। এমনকি পূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে রাজুক, পূর্তমন্ত্রী যে ছিল, পূর্তমন্ত্রী মন্ত্রী, তারও সাজা হয়েছে, তারও একই 6 6 6 18 বছর, 318 বছর সাজা হয়ে গেছে। মাদারা এবি টেস্টি। এখন বাকি আরো 3টা রয়ে গেছে, মানে এবার রেয়ানা এবং তার ছেলে মেয়ে, ওগুলার সাজাটা ডিক্লেয়ার হবে আগামীতে। তখন আরো 21 বছর হবে হাসিনা, রেয়ানারও হবে, কারণ 10 কাটা তো নিচ্ছে সেও। কাণ্ড দেখেন, জাজ বলতেছে প্লটের বরাদ্দ চেয়ে শেখ হাসিনা আবেদন করলেও কোনো এফিডেভিট দেয় নাই। এই যে এফিডেভিট, হলফনামাটা আপনাকে শপথ নিয়ে বলতে হয় একটা কাগজে লিখে রীতিমতন, ওটা দেন নাই। পরে রাজুক থেকে শেখ হাসিনার কাছে এফিডেভিট চাওয়া হয়। তিনি তার স্বামীর নামে আগে থাকতে একটা প্লট বরাদ্দ ছিল, সম্ভবত জানুয়ারি 5-টার কথা বলছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে তিনি তার স্বামীর নামে আগে থেকে যে প্লট বরাদ্দ ছিল তা তিনি উল্লেখ করেন নাই। এটা প্রতারণা। ওইটা কিন্তু আওয়ামী লীগের বোধহয় হাসিনা আমলে কি জানি আওয়ামী সভাপতির নিজস্ব কার্যালয় বলে ইউজ করা হতো। একটা আছে পুলিশ থানা, প্লাস আছে আওয়ামী লীগের কোথাও কোথাও, ইভেন একটা লেটের পশ্চিমের দিকে একটা অফিস করছিল তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের কাছাকাছি কোথাও জানি, এর ভিতরে ওইটা একটা। সো এগুলো তিনি উল্লেখ করেন নাই। সো এইটা এক ধরনের প্রতারণা জাজ বলতেছে। কিন্তু এছাড়া সে হলফনামায় কোনো আইনজীবী, কোন নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর নাই। এরকম 2টা হলফনামা দেন শেখ হাসিনা, কিন্তু একটারও ভ্যালিডিটি নেই। এইভাবেই চলছে। রাজুর কাছ থেকে একবার চিঠি পাঠাচ্ছে, আর উনি এটা উপেক্ষা করে অন্য কিছু একটা করেন, ওটার আবার দিতে হয়। শেষে শেখ হাসিনার সম্পর্কে জাজ বলতেছে ওনার সম্পদের প্রতি লোভ আছে। উনি বরাদ্দ না চাইলে কাগজ ছুঁড়ে ফেলে দিতে পারতেন। ওনার লিগ্যাল অ্যাডভাইজার, ল মিনিস্টার, কত কিছু আছে, তাদের দিয়ে মানা করে দিতে পারতেন। কিন্তু তিনি পূর্বাঞ্চলের প্লট বরাদ্দ নিয়েছেন। এক্ষেত্রে রাজু, গৃহায়ণ মন্ত্রণালয় এবং শেখ হাসিনার অপরাধ করেছেন, তিনি প্রতারণা করেছেন। একটা জাজ যখন বলে প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রতারণা করেছেন, এটা সিম্পলি এটা টাকা পয়সা চুরির অপরাধ না, এটা ডিগ্রেডেড। আপনি একটা আনএথিক্যাল, চরমতম আনএথিক্যাল কাজ করছেন, মিথ্যা বলছেন, প্রমাণিত মিথ্যা। সামান্য একটা 10 কাঠা জমির জন্য বলে আপনি কত নিছেন মানুষ, এবার চিন্তা করে দেখেন। আপনি হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী,
টানা 15 বছর, 17 বছর প্রায়। আপনি এই কাণ্ড কিনে করেন না। টাকা পয়সা কত কিনেছে এগুলা নেই আছে, এগুলা আবার 9 বছর না আমি করি নাই, অমুক তমুক গুম করি নাই। ইভেন ওই যে একটা ভিডিও বেড়াইছে দেখছি আবার সালাউদ্দিনকে নিয়ে খোঁচা দিয়েছে, আমি সালাউদ্দিন যে দিছি এই যে রাজাকারের ছেলেগুলা তারা তো কি হৃষ্টপুষ্ট আছে, তাদেরকে আয়না ঘরে রাখলাম কি করে? সালাউদ্দিন সাহেব তো উনি তো ইন্ডিয়া ছিলেন, বুঝলো না? আমাকে সালাউদ্দিন সাহেব এটা নিয়ে কিছু বলবেন নাকি তাকে এখন ক্ষমা চাইতে হবে ইন্ডিয়ার হাত ধরে? তো এগুলো কথা বলা যাবে না হাসিনার বিরুদ্ধে এরকম? হাসিনা কিন্তু ঠিকই তার গোলা চড়ে দিছে, তার কোনো দোষ নেই, উনি কাউকে অপহরণ করেন নাই, কাউকে আয়না ঘরে পাঠান না। বলে বুঝতে পারতেছেন যে আদালত যে তাকে বলছেন তিনি প্রতারক, কিন্তু খুবই ছোট্ট করে একটা কথা বলছেন। একদম এই ভাষায় বলেছে, কিন্তু ডিসেম্বরে তো হয়নি। তারেক রহমানের মান সম্মান আছে, তারেক রহমান কথার দাম আছে, নাম্বার 1। সালাউদ্দিন আহমেদ বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, 31শে ডিসেম্বর একদিন পরেও নয়, ডিসেম্বরে হয়েছে। বিএনপি কিভাবে নাকে খত দেয় ক্লিয়ার? বিএনপির কথায় আসলে বাংলাদেশে কিছু হয় না, বাংলাদেশে কিছু চলে না। কিন্তু আমিরে জামাত একটা কথা বলেছে, জামাত যৌক্তিক সময়ের কথা বলে আসছিল বারবার যে আমরা যৌক্তিক সময় নির্বাচন চাই, সরকারকে আমরা যৌক্তিক সময় দিব, কিন্তু এক্স্যাক্টলি নির্বাচনের টাইম ফ্রেমিং বলে নাই। কিন্তু একবার বলেছিল যে রোজার আগে নির্বাচনটা হয়ে যাওয়া ভালো, রোজার আগে আমরা নির্বাচনটা চাই, একবার বলেছিল নির্বাচনের তারিখ বা এক্স্যাক্ট টাইম ফ্রেমিং, ওইটাই হয়েছে। তার মানে জামাত যা বলে তা হয়, কারণ জামাত যা বলে সেটা যৌক্তিক হিসাব নিকাশ করে বলে। আর বিএনপি তারেক রহমানও যা বলে ওইটারও দাম থাকে না, তারেক রহমান নিজের কাছেই দাম থাকে না 2 দিন পর। যেমন তারেক রহমান ডিসেম্বরে নির্বাচন নিয়ে যে জোরালো বক্তব্য নিজে দিয়েছিলেন, তার নিজের কাছেই তো 2 দিন পর ওই বক্তব্যের দাম নেই। এই হচ্ছে বাস্তবতা দর্শক। তো ভোটের সম্ভাব্য তারিখ 8 ফেব্রুয়ারি। এটা জামাতের যৌক্তিক প্রস্তাব অনুযায়ী সুন্দরভাবে এগোচ্ছে। তো জামাতের নির্বাচনের প্রস্তুতি ওই টাইপের, সুন্দরভাবে নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত সূক্ষ্মভাবে জামাত এগিয়ে যাচ্ছে, এগিয়ে এসেছে, অসাধারণ। তো দর্শক তো এখানেও জামাতেরটা হচ্ছে, বিএনপিটা কিন্তু হয়নি। জামাত সূক্ষ্মভাবেই গোল দিয়ে দিয়েছে, তাই নির্বাচনেও গোল দিবে। আর ভোটের চিত্র তো আপনারা জানেন, ডাকসুতে আপনারা দেখেছেন, রাকসুতে দেখেছেন। বিএনপি এখন পিছিয়ে দেওয়া পার্টি। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন পিছিয়ে দিতে বিএনপি পন্থীরা নানা ষড়যন্ত্র করছে, কিছুটা সফলও হয়েছে। মানে তারা এখন নির্বাচন চায় না, কারণ নির্বাচন হলেই যে নির্বাচন হোক ওই নির্বাচনই বিএনপির পরাজয় নিশ্চিত, যে নির্বাচনই হোক ওই জায়গায় জামাতের বিজয়। কারণ বিএনপি এমন ধরা খেয়েছে চাঁদাবাজি করতে, যে এবার আর ক্ষমতা যাওয়া সম্ভব নয়। তা বিএনপি জামাত ক্ষমতা আসলে জামাতের বিরুদ্ধে হুমকি দামকি দেবে, এই করবো সেই করবো এইটা বলবে। আর এইটা হচ্ছে ঈদের পর থেকে শুরু করবে। জামাত মন্ত্রী পরিষদ গঠন করার পরেই বলবে যে এবার তো রোজার মধ্যে মন্ত্রী পরিষদ, এখন কিছু বললাম না, ঈদ। দায়িত্ববোধ হয়তো নেই, তবে দায়িত্ব রয়েছে। এবং হাসিনা এবং ওবায়দুল কাদের প্রমুখকে, আসাদুজ্জামান কামালকে যদি ফেরত না দেয়, তাহলে বাংলাদেশের সঙ্গে সুদূর ভবিষ্যৎ পর্যন্ত আওয়ামী লীগ যে শেষ হয়ে গেছে আবার ফিরে আসবে সে ধরনের কোনোই সম্ভাবনা নেই। যারা আওয়ামী পন্থী, একটু আওয়ামীদের প্রতি অনুরাগ ভালোবাসা দুর্বলতা আছে, তাদের বলে দিচ্ছি, আমি লিখে দেব, যত টাকার বাজি ধরতে চান বাজি ধরবো, আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসবে না, ইজ ডেড। আমি আগের অনুষ্ঠানে বলেছি যে খাসির মাংস বলা হয় মাটন। সো মাটন মানে খাসি না, কিন্তু খাসি জবাই করার পরে বা গরু জবাই করার পরে যখন বিফ হয়ে যায়, খাসি জবাই করার পরে মাটন হয়ে যায়, ওটাকে আবার কিন্তু গরু এবং খাসি বানানো যায় না। সো আওয়ামী লীগের অবস্থা এখন বিফের মতো, মাটনের মতো, অ্যাজ ডেড অ্যাজ মাটন। শুধু আওয়ামী লীগের ফেরার যে কোনোই সম্ভাবনা নেই ভারত জানে। রয়ের ইন্টেলিজেন্স তার ওই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকেফহাল। এবং হাসিনার যে বিভিন্ন ধরনের কথাবার্তা, আমি মনে করছিলাম আমাকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাচ্ছে, ভারতে নিয়ে যাচ্ছে, জানতাম না এই মিথ্যাচার করে তার
দুর্বলতা ঢাকতে চায়, মানে সে কি উন্মাদ, হাসিনা এখন উন্মাদ প্রায়, এবং অসুস্থ নিশ্চয়ই, মানসিকভাবে তো আগেও ছিল, এখন শারীরিকভাবেও তার অসুস্থতা হবারই সম্ভাবনা বেশি। হার্ট অ্যাটাক হবে, বিভিন্ন ধরনের রোগ হবে। ওইভাবে কোনো রোগে মারা গেলে তো সেটা সাপে বর মোদির জন্য। আর হাসিনাকে কোন দেশ একজন খুনির আসামিকে ফেরত নেবে, তার দেশে আশ্রয় দেবে, সে দেশের কি দায় পড়েছে? অনেকেই গুজব রটাচ্ছেন যে হাসিনাকে মধ্যপ্রাচ্যে বা আফ্রিকাতে কোথাও শেল্টার দেয়া হতে পারে, তাকে তারা নিয়ে নেবে। ওটা হলে বহু আগেই হয়ে যেত, 1.5 বছর হয়ে গেছে। আমরা যে সমস্ত দেশ থেকে বিদ্রোহের পরে, গণবিপ্লবের পরে যারা পালিয়েছিলেন, আমি আরো দুটো নাম আপনাদের সামনে আনছি। একটা হচ্ছে মোহাম্মদ রেজা শাহ পাহলভি, ইরানের শেষ রাজা। আরেকটা হচ্ছে ফার্ডিনান্ড মার্কস, ফিলিপিন্সের যিনি প্রেসিডেন্ট ছিলেন। তো রেজা শাহর কথাই প্রথমে বলি। মোহাম্মদ রেজা শাহ 11ই ফেব্রুয়ারি 1979 সালে খোমেনির ইসলামী আন্দোলনের ফলে, তার আগেই রেজা শাহ পালিয়ে যান। রেজা শাহ পালিয়ে যান, প্রথমে যান মরক্কোতে। মরক্কোর বাদশাহ হাসান দ্বিতীয় তাকে কিছুদিন শেল্টার দিয়ে রেখেছিলেন, কেননা একসময় রেজা শাহ তাকে $100 মিলিয়ন সাহায্য করেছিলেন। কিন্তু যেটা শোনা যায়, মরক্কো বলছে তোমার কাছে তো $2 বিলিয়ন আছে, তুমি আমাদের কিছু পয়সা করে দিলে তোমাকে রাখবো, নইলে তুমি চলে যাও। তো রেজা শাহ কয়দিন মরক্কোতে ছিলেন। মরক্কো থেকে উনি চলে গেলেন ক্যারিবিয়ান একটা আইল্যান্ডে, ক্যারিবিয়ান আইল্যান্ড থেকে গেলেন মেক্সিকোতে, মেক্সিকো থেকে উনি গেলেন মার্কিন যুক্তরাষ্ট্র তাকে রাখলো না, পাঠিয়ে দিল মিশরে, এবং মিশরেই তিনি মারা গেলেন পরের বছর 11ই ফেব্রুয়ারি 1979 সালে। 1979 সালে বিপ্লব হলো ইরানে, আর 1980 সালের জুলাই মাসে তিনি মারা গেলেন কায়রো, মিশরেই তার মাজার আছে। এবং মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, যিনি তখন কেবলমাত্র মার্কিন বলয়ে ঢুকছেন, ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছেন 1978 সালে, তাকে আমেরিকার অনুরোধে তাকে বা আদেশে তাকে আশ্রয় দিতে হলো। রেজা শাহ ওখানে মারা গেলেন। মার্কোসের প্রতি আমেরিকার একটা সম্পর্ক ছিল, বহুদিনের পুরনো সম্পর্ক। মার্কস হাওয়াইতে চলে গেলেন, আমেরিকায় চলে গেলেন, সেখানেই মারা গেলেন। এখন রেজা শাহ এবং মার্কসের সিদ্ধান্ত হয়ে গেল তাদের ক্ষমতা হারানোর কয়েকদিনের ভেতরেই। আর হাসিনা ক্ষমতা হারা হয়েছে 5ই আগস্ট 2024। এই 1.5 বছর হয়ে গেল। এই 1.5 বছরের ভেতরে তার ভারত থেকে অন্তত যাওয়ার কোনো সুযোগ হয় নাই, এখন আর সেটা হবে না। ভারত তাকে গিলতেও পারছে না এবং মানে ফেলেও দিতে পারছে না, কিন্তু ফেলে দিতে হবে। তার একটা উদাহরণ দেই। ইউনূস সাহেবের প্রেস সচিব শফিক সাহেব বলেছেন যে আসাদুজ্জামান কামালকে বাংলাদেশে ফেরত দিতে ভারত নৈতিকভাবে রাজি হয়েছে। তার মানে আইসিস মেল্টিং, বরফ গলছে। ভারতের ওই যে এ কারেঙ্গা তো ও কারেঙ্গা, ওই বড় বড় কথা এখন ভারতের মুখ থেকে বের হয় না, নরেন্দ্র মোদীর মুখ থেকে বের হয় না। কারণ হাসিনা 5 লক্ষ বা 50 লক্ষ হাসিনা মরে গেলে ভারতের কিছু যায় আসে না, কিন্তু একটা বাংলাদেশ যদি ভারতের হাত ছাড়া হয়ে যায় তাহলে তার জন্য অনেক কিছু যায় আসে। ভারতের জন্য এখন সবচাইতে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে তার সিকিউরিটি থ্রেট আছে, চীনের সঙ্গে সিকিউরিটি থ্রেট আছে, কিন্তু বাংলাদেশকে ভারতপন্থী করতে না পারলে চীন বাংলাদেশের মাধ্যমেই ভারতকে কুপকাত করবে। তাদের 7 সিস্টার্স হাতছাড়া হবে, ওদের যে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, ওটা চীনের হাতে চলে যাবে যদি বাংলাদেশে যদি একটা ভারত বিরোধী ও চীনপন্থী সরকার আসে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। মার্কিনপন্থী হলেও কিছুটা হলেও দেশের জনসাধারণ, সেনাবাহিনী, বুদ্ধিজীবী
এরা সবাই চীনকে সমর্থন করে। চীন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ যুদ্ধ জাহাজ কিনবে, চীনের কাছ থেকেও কিনবে। সুতরাং ভারতের জন্য এগুলো অশনি সংকেত। ভারত এখন ডেসপারেটলি চেষ্টা করবে যেভাবেই হোক হাসিনাকে নিউট্রালাইজ করতে হবে, যাতে বাংলাদেশের সঙ্গে কিছুটা হলেও সম্পর্কের উন্নতি ঘটে। এই ট্রানজিট এবং করিডোর যেন আবার ফিরে পাওয়া যায়। ব্যবসা বাণিজ্য যেভাবে ভারতীয় পণ্য এখন বর্জন হচ্ছে, হাসিনা যাওয়ার পরে আমি সেটা সমর্থন করি। আমি তো মনে করি ভারত থেকে একটা আলপিনো আনাও দরকার নেই, কারণ হাসিনা নেই, এখন ভারতীয় পণ্য আমরা বর্জন করতে পারি। এটা নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট ইস্যু এখন। সুতরাং ভারত চাইবে যেভাবে হোক বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্ক নির্মাণ করতে। তারা মনে করেছিল হাসিনা গেলে হয়তো হাসিনাপন্থী কোনো দল আবার ক্ষমতায় আসবে, সে আশায় গুড়ে বালি। আরো 50 বছর অপেক্ষা করলেও আওয়ামীপন্থী ভারতপন্থী কোনো সরকার বাংলাদেশে ঠাঁই পাবে না। যদিও জামাতে ইসলামী আওয়ামী লীগের শূন্য স্থান পূর্ণ করতে চেষ্টা করছে, অলরেডি তারা যে খুনাখুনি করছে দেখলেন আপনি, ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। শাহজাহান চৌধুরীর যে বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য শুনছেন, তাতে জামাতে ইসলামীর ওই আওয়ামী ঘরানার যে তাদের হাব ভাব সেটা থাকলেও আওয়ামী ঘরানার আওয়ামী লীগের জায়গা জামাত চেষ্টা করলেও নিতে পারবে না। সুতরাং এখন আওয়ামী লীগের মৃত্যু হয়েছে 5ই আগস্ট, এবং এটা কোয়েশ্চেন অফ টাইম যে আসাদুজ্জামান কামালকে ফেরত দিতে হবে, ওবায়দুল কাদেরকে তারা ফেরত দিতে হবে। এবং এরকম শত শত আওয়ামী লীগের রয়েছে যেগুলোকে ওয়াকারুজ্জামান খালাস করে দিয়ে, রেহাই করে দিয়ে ভারতে পাঠিয়েছিলেন, তাদেরকে ভারত আর রাখবে না, ভারতের স্বার্থেই রাখবে না। স্বার্থ ছাড়া কোনো দেশ কাজ করে না। এখানে পার্সোনাল রিলেশনশিপ, ভালোবাসা, হাসিনার সঙ্গে তো মোদির ভালোবাসার সম্পর্ক আছে, অনেক দিয়েছে, যেটা ওই হাসিনাই বলেছে ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে। ভারত মনে রাখবে না। আপনি দিয়েছেন আপনার গদি টিকিয়ে রাখার জন্য, ভারত নিয়েছে তার সুযোগ সুবিধা আদায়ের জন্য। ইকুয়েশনটা, ওই ভালোবাসাটা ওখানেই শেষ। তুমি দিয়েছো, সে নিয়েছে, আর কিছু না। আব্দুল মমিন বলতো ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর তো ডিভোর্সও হয়, তালাক হয়, তা ধরে নেন ভারত বাংলাদেশে আওয়ামী লীগারদের ধরে নিতে হবে যে আওয়ামী লীগ বা ভারত বাংলাদেশকে ভারত তালাক দিয়ে দিয়েছে, তবে তার স্ট্র্যাটেজিক কারণে তাকে তার ধরে রাখতে হবে। আর একটা গুজব, চন্দন নন্দীর একটা এই দেখলাম, ফেসবুকে দেখলাম, দিল্লি না দোহা, আর কিছু বলেনি যে হাসিনা দিল্লিতে থাকবে না দোহায় থাকবে। দোহা মানে কাতারের রাজধানী। কাতার কোন দুঃখে হাসিনাকে নেবে আমি তো খুঁজে পাই না। খালেদা জিয়া যখন কিছুদিন আগে লন্ডনে চিকিৎসার জন্য গেলেন, তখন কাতার মানে কি করলো, একটা স্পেশাল প্লেন চার্টার করে খালেদাকে ঢাকা থেকে লন্ডন নিয়ে গেল, আবার লন্ডন থেকে ঢাকায় ফেরত দিল। এগুলো কিসের লক্ষণ? হাসিনা প্রীতি না বিএনপির প্রতি কাতারের ভালো সম্পর্ক? মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলোর ভিতরে পাকিস্তানের সঙ্গে কাতারের সম্পর্ক ভালো, এখন বিএনপির সঙ্গেও পাকিস্তানের বা আরব বিশ্বের সম্পর্ক অনেক ভালো আওয়ামী লীগের চাইতে। সুতরাং কাতার বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ, আমার তো বোধগম্য হচ্ছে না এমন কোনো ব্যাপার ঘটে গেল যারা হাসিনাকে শেল্টার দেবে। আপনাদের মনে আছে 2021 সালে একটা আল জাজিরা টেলিভিশনে একটা প্রোগ্রাম হয়েছিল। আল জাজিরা ইজ ওন্ড বাই কাতার গভর্নমেন্ট, কাতারের একটা টেলিভিশন চ্যানেল। তারা 2021 সালের প্রথম দিকে একটা প্রোগ্রাম করেছিল, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন। এই যে হাসিনা এবং জেনারেল আজিজ এবং তার ভাইদের যে দুর্নীতি, এই দুর্নীতির উপর একটা 1.5 ঘন্টার প্রোগ্রাম করলো আল জাজিরা। তো আওয়ামী লীগের প্রতি সফট কর্নার থাকলে কাতারের টেলিভিশনে প্রোগ্রাম হতো না, তারা খালেদা জিয়াকে প্লেনে করে লন্ডনে নিয়ে যেত না। সুতরাং হাসিনার দিন শেষ, এবং হাসিনাকে অন্যত্র পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে ভারত। সে চেষ্টায় যদি সফলতা না আসে, তাহলে নরেন্দ্র মোদীর সরকার হাসিনাকে, যেটাকে বলে না ফেরার দেশ, বা তার বাবার কাছে পাঠিয়ে দিতে ভারত কুণ্ঠিত হবে বলে আমার মনে হয় না।
এ ধরনের বহু উদাহরণ আছে। যখন লায়াবিলিটি হয়ে যায়, তাকে হার্ট ডিজিজ, ক্যান্সার একটা কিছু বানিয়ে চিকিৎসা করার জন্য রাখবে একটা গোপন জায়গায়, একদিন চলে যাবে, পাখি উড়ে যাবে অন্যত্র পৃথিবীর বাইরে। সেটা ভারতে বসে হতে পারে। শুধু আওয়ামী পন্থীদের বলছি, আপনারা এখন যান বাঁচাতে বিএনপিকে ভোট দেন, জামাত আসলে আপনাদের অবস্থা আবার সে আগের মতো করবে। সুতরাং আপনাদের বিএনপিকে সমর্থন করা ছাড়া আওয়ামীদের কোনো গত্যন্তর নাই। আর যারা আশায় আশায় বসে আছেন যে ফেরত আসবে সেই গানের বাকি হাসিনা আসবে না। এবং হাসিনার যে মানে কত রকম কথা বলে, যেমন একটা শেষ কথাটা বলে নিই, কদিন আগে বিভিন্ন ব্যাংকের থেকে লকার থেকে 800 ভরির উপর সোনা পাওয়া গেল, হাসিনা এবং তার বোন এবং ছেলে আর মেয়ের। হাসিনা বলছে এগুলা, একবার শুনছি যে বলছে যে এগুলো আমার সোনা না। তারপরে যদি তার সোনা হয়ে থাকে, তাদের হয়ে থাকে, হাসিনা পরিবার হয়ে থাকে। হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া অ্যাটমিক এনার্জিতে চাকরি করতেন, ওনার পক্ষে তার স্ত্রীকে 200 ভরির সোনার গহনা কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। রেহানার হাজবেন্ড শফিক সিদ্দিকী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতেন, পরে লন্ডনেই ছিলেন না, ফিরে আসেননি। তারও এমন বিত্তবান না যে 200 ভরি সোনা দেবে। এবং জয়ের এবং পুতুলেরও এই ধরনের কোনো সামর্থ্য নেই অফিসিয়ালি। তো এই সোনাগুলো আসলো কোত্থেকে? এটা হচ্ছে টোকেন। হাসিনা তো হাসে, তাদের তো 2 বোনের সমষ্টিগতভাবে সম্পদের পরিমাণ হচ্ছে $35 বিলিয়ন। এটা সিআই এর রিপোর্ট 4-5 বছর আগেই। $35 বিলিয়ন বাংলাদেশে যা রিজার্ভ আছে তার চেয়ে বেশি আছে তাদের। সেই টাকা তারা ভাগ বটোয়ারা করে খাবে 2 বোন তার সন্তানেরা। এবং রেহানা কেন হয়তো দেশে আসতে পারবে না হয়েছে, সেখানেও নাকি অনেক বিচারক সাইন করেনি। আমরা এটা মিডিয়ার বদলতে সকলেই ব্যাপারগুলো জানতে পেরেছি। এখনো করেছে কিনা তার কোনো ঠিক নেই। তারা প্রত্যাপন চুক্তি অনুযায়ী দিচ্ছে ভারতকে চিঠি। ভারত কি বাচ্চা বলা? ভারতের যারা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা কি পিঠার খায়? এটা জাস্ট জনগণকে আইওয়াশ ফর্মালিটি মেনটেন করা দরকার। সেই কারণে ভারতকে এই চিঠি দেওয়া। তারাও ভালো করে জানে, ভারতও ভালো করে জানে এই চিঠির রেজাল্ট কি হবে। চিঠি না, আরো অনেক কিছু করলেও কোনো লাভ হবে না। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বীরের বেশেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং আবারও বাংলাদেশে ফিরার পরে দাপটের সাথে রাজনীতি করবে। সেই জায়গায় বাংলাদেশে ফিরার পর ডক্টর ইউনূসকেই ফাঁসিতে ঝুলাবে যদি ডক্টর ইউনূস বেঁচে থাকে। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে পারবে না, এটা 100%। শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য প্রত্যর্পণ চুক্তি লাগে না। শেখ হাসিনা অটোমেটিক্যালি বাংলাদেশের সময় মতো ফিরবে। তার প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে, জাস্ট সময়ের অপেক্ষা। কথা বুঝেন নাই? এত তাড়াতাড়ি ধৈর্যহারা হইয়েন না। আপনারা চাচ্ছেন নির্বাচনের আগেই গতানুগতিক ভাবে কোনোভাবে শেখ হাসিনাকে এনে যদি ফাঁসিটা দিয়ে দিতে পারি। এত সোজা বাংলাদেশের রাজনীতি, জিও পলিটিক্স এত সোজা? ভারত পিটার খেয়ে খেয়ে রাজনীতি করে? ভাই রে ভাই, ভারত শুধু বসে আছে। ফেব্রুয়ারিতে জাস্ট আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া একটা পাতানো নির্বাচন আপনারা দেন, তারপরে বুঝবেন কত দানে কত খেলা কূটনীতিক ভাবে। অনেকেই শুধু বলেন ভারত কিছুই করবে না, ভারত কিছুই করছে না। ভাই ভারত কিছু করবে কেন? ভারত কিছু করছে না আপনাদেরকে বুঝাতেও বা যাবে কেন? আপনাদের মাথা থাকলে আপনারাই বুঝে নিবেন। ভারত বাংলাদেশের উপর হুটহাট করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যাবর্তন করার জন্য, শেখ হাসিনাকে ফেরানোর জন্য আক্রমণ করবে না। ভারতের স্বার্থের উপর যখন চলে আসবে তখন আক্রমণ করবে। এখন জাস্ট কূটনীতিকভাবে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে ভারত। বাকিগুলো বাংলাদেশের জনগণকে নিয়ে আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমেই করতে হবে। আপনি সকল কিছু আপনাকে গোছাইয়ে দিবে, আপনি জাস্ট বাটটা নিয়ে মুখে নিয়ে খেতে পারবেন না, তাহলে তো আর কিছু করার নাই। কথা বুঝেন নাই? আপনাকে গুছিয়ে দেওয়া হচ্ছে, আপনি এখন জাস্ট নিয়ে খাবেন। সেটা জনগণকে নিয়ে কিভাবে খাবেন, জনগণকে নিয়ে কিভাবে রাজপথে নামবেন, সেটা আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারাই ভালো জানে। তাই শুধু শুধু ভারতকে গালি দিয়ে, শুধু শুধু ভারতকে নিয়ে সমালোচনা করে কোনো লাভ নেই। ভারতেরও এখানে স্বার্থ জড়িত, কিন্তু তার মানে এই না যে ভারত যুদ্ধ করে আওয়ামী লীগকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠা করে দিবে, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটাবে। ভারত শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী মানে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর সম্মানে ভারতে রেখেছে। আর কি চাই? এবং এই প্রত্যাবর্তন চুক্তি মুক্তি ভারত কোনো তোয়াক্কা করছে না, ভারত প্রতিবাদও করছে। ভারতের বন্ধু রাষ্ট্র হিসেবে, আওয়ামী লীগের বন্ধু
হিসেবে ভারত যা কিছু করার তা কিছু তারা করে দেখাচ্ছে, আর বাকিগুলো আওয়ামী লীগ তারা বাংলাদেশের জনগণকে নিয়ে করতে হবে। অনেকেই মনে করেছেন যে সত্যি সত্যি শেখ হাসিনাকে, আসাদুজ্জামান খান কামালকে কি ভারত ফিরিয়ে দিবে? আরে ভাই, এটা আপনারা স্বপ্ন চিন্তা করেন কিভাবে? যারা এগুলা বলে তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, কথা বুঝেন নাই? তা না হলে তারা এসব পাগলের প্রলাপ বলতো না। এই ডাস্টবিন শফিক আসলে একটা পাগল, সে পাগল না হলে এসব বক্কচক্কর আনারি কথাবার্তা বলে না। আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দিবে ওরে কে বলছে? উনি যে বিভিন্ন মিডিয়া এসে বলে শেখ হাসিনাকে যে ফিরিয়ে দিবে, ওনাকে কে বলছে? নিজে সকল মিডিয়া এসে বলে। প্রপাগান্ডা আর গুজবের মেন আতুরঘর হচ্ছে এই ডাস্টবিন শফিক, কথা বুঝেন নাই? বাংলাদেশ অজ্ঞাত আসামি হিসেবে নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোনো কোনো মামলায়, যেহেতু এক একটা মামলায় হাজার হাজার আসামি, শত শত আসামি। এই মামলাগুলোকে বলা হয় PW মামলা। আমরা কেস স্টাডি হিসেবে আরও একজনের কথা বলতে পারি, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র পারভেজ রহমান জন। তার বিরুদ্ধে 2টি মামলা ছিল, 2টি মামলায় অনেক কষ্টে মষ্টে জামিন করানো হলো। 2টি মামলা জামিন হওয়ার পরে আর তো কিছু থাকে না, তাকে আটকে রাখার আর তো কোনো গ্রাউন্ড থাকে না সরকারের বা কর্তৃপক্ষের বা কারাগারের কর্তৃপক্ষের। কিন্তু তাকে 17 দিন আদালতের নির্দেশনা উপেক্ষা করে তাকে 17 দিন আটকে রাখা হলো। সেই 17 দিন কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কোনো মামলা ছিল না। 17 দিন পর তার নামে একটি নতুন মামলা এলো। সেই মামলায় তিনি আবার হাজত খাটতে লাগলেন। এই যে 17 দিন তাকে আটকে রাখা হলো, ধরে নিলাম যে অন্য মামলাগুলো পরবর্তীতে যে মামলা এলো সেগুলোর গ্রাউন্ড কতটা সত্য কতটা মিথ্যা সব বাদ দিয়ে যদি বলি, এই 17 দিন যে কারাগারে আটকে রাখা হলো কিসের ভিত্তিতে, কোন আইনে, মানবাধিকারের কতটুকু লঙ্ঘন করলে এমন অবস্থা ঘটতে পারে? এই কারণেই এখন কারাগারের ভয়ঙ্কর এক আতঙ্কের নাম PW, অর্থাৎ পেন্ডিং ওয়ারেন্ট হিসেবে এক একজনের ভাগ্যে নতুন নতুন মামলা জুটছে। তাও কি এক মামলায় অ্যারেস্ট হওয়ার পর যে নতুন কোনো মামলা যাচ্ছে তা না, যখন জামিন হচ্ছে জামিনের নির্দেশনা আদালতে গেটে যাওয়ার পরই আবার নতুন নতুন মামলা। মানুষজন এক একটা মামলায় 5 লাখ 7 লাখ টাকা খরচ করে জামিন হচ্ছেন, কিন্তু পরবর্তীতে আবারও নতুন কোনো খড়গ এসে চাপছে তাদের মাথার উপরে। বেল বন্ড বা জামিনের আদেশ, আদালতের আদেশ জেল গেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জেল কর্তৃপক্ষ তারা ফোন দিচ্ছেন কাকে? সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে অথবা গোয়েন্দা সংস্থাকে। এই মামলাগুলো কীভাবে আসছে? তাদেরকে অবজারভেশনে রাখা হয়। কি অবজারভেশন? মানে জামিননামা জেল গেটে পৌঁছানোর পরেও আসামিদের নামে নতুন কোনো মামলা আসে কিনা সেই সময়ের জন্য অপেক্ষা জেল কর্তৃপক্ষের। তো ফোন যাচ্ছে থানাতে, ফোন যাচ্ছে গোয়েন্দা সংস্থার কাছে। তখন কি হচ্ছে? কারো কারোর নামে মামলা রেডি হয়ে আছে, খুব দ্রুত গতিতে 2-1 ঘন্টার মধ্যে নতুন মামলা চলে আসছে। আবার কাউকে কোন মামলায় জড়ানো যায়, কোন মামলায় দেয়া হয়, এই হিসেব বিবেচনা করতে করতে কয়েকদিন লেগে যাচ্ছে। এবং যদি শোনা যায় যে অভিযোগগুলো তুমুল আকারে উঠেছে, সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের সঙ্গে লাখ লাখ টাকার রফা দফা না করলে এমন মামলাও নাকি অনেকে কপালে জুটছে। এবং এদের সবাই যে আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী তা কিন্তু নন। আমি যেমন আগে জানিয়েছি, কারাগার থেকে জামিনে ছাড়া পাওয়ার পরে আমি তো এই বিষয়ে 2-1টি কন্টেন্ট করেছি, আপনাদেরকে জানিয়েছি যারা সন্ত্রাস বিরুদ্ধে আইনে আটক হচ্ছেন অথবা যাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হচ্ছে তাদের সবাই যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তা নয়। অনেক নিরীহ মানুষ, সবজি বিক্রেতা, মুদির দোকানের কর্মচারী বা মালিক, সাধারণ ব্যবসায়ী, তাদের অনেককে এই যে 24-এর গণ আন্দোলন, সেই আন্দোলনের নানান ধরনের মামলায় তাদেরকে ব্যক্তি স্বার্থের জায়গা থেকে অনেকে তাদেরকে এইসব মামলায় জড়িয়ে দিচ্ছে। ধরুন হেদায়েতুল্লাহ সরকার
দুই যুগ আগে, 1-1.5 যুগ আগে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, রাজনীতি ছেড়েও দিয়েছেন প্রায় 1 যুগ আগে থেকে। তিনি একেবারে নিখাদ একজন ব্যবসায়ী। রাজধানীতে তার একটি ক্লিনিক রয়েছে, সেই ক্লিনিক ব্যবসা তিনি পরিচালনা করতেন। 5 আগস্টের পর তার কাছে চাঁদা দাবি করা হলো 10 লাখ টাকা। তিনি দিতে অস্বীকৃতি জানালেন, তাকে আটক করা হলো থানা পুলিশ দিয়ে, সন্ত্রাস বিরোধী আইনে মানে মামলা দিয়ে তাকে আটক করা হলো। হেদায়েতুল্লাহ সরকারের বিরুদ্ধে এই যে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হলো, এরপর আমি থাকতে থাকতে দেখলাম যে তার বিরুদ্ধে একটার পর একটা মামলা আসছে। এমন একটা অবস্থা পৌঁছেছে যে এক এক মামলায় জামিন পেতে 5 থেকে 10 লাখ টাকা, কোনো কোনো ক্ষেত্রে 3-4 লাখ টাকা খরচ হচ্ছে। মানুষ যাদের কিছু নেই, হয়তো 2-3 শতক সহায় সম্বল হিসেবে ছিল, সেটুকুও শেষ সম্বলটুকু বিক্রি করেও জামিন নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যখন দেখছে যে একটা পর একটা মামলা আসছে, এখন মানুষ জামিনও করাতে চাইছে না। যারা বন্দী রয়েছেন তারা তাদের পরিবারের সদস্যদের বলছে যে আর আমার জামিন করানো লাগবে না, তার কারণ এই যে টাকাগুলো খরচ হচ্ছে এগুলো তো জলে যাচ্ছে, থাকি দেখি কতদিন থাকতে পারি। আমি এর আগে আপনাদেরকে চুয়াডাঙ্গা দামোদর পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন এসএসসি পরীক্ষার্থী ইসমাইল হোসেনের কথা জানিয়েছিলাম। ইসমাইল হোসেনের বয়স 17 বছর। এই বিষয়টি সঙ্গত কারণে আবারও উল্লেখ করছি। তো পুলিশ তাকে দেখালো, মামলার নথিপত্রে বয়স দেখালো 18 বছর। ঢাকা শহরে এসেছিল তার এক চাচার চিকিৎসার জন্য তাকে সহযোগিতা করতে, সঙ্গী হিসেবে এসেছিল। ফার্মগেটে গত 24 সেপ্টেম্বর একটি রেস্টুরেন্টে তারা খাওয়া দাওয়া করছিল। চাচা যখন বিল দিচ্ছে, পিছন থেকে তাকে ধরে নিয়ে পুলিশ চলে গেল, গাড়িতে উঠালো এবং এসএসসি পরীক্ষার্থী, তার আইডি কার্ড অনুযায়ী তার বয়স 17 বছর, পুলিশ দেখালো 18 বছর, যেহেতু সে শিশু কিশোরের মধ্যে পড়ে যায়। এবং তাকে যখন আদালতে তোলা হলো, জামিন মিলল না। এইভাবে বেশ কিছুদিন পরে যখন আদালতের দ্বারস্থ আবারও হওয়া লাগলো তার পরিবারকে, স্কুলের আইডি কার্ড শো করা হলো, ফর্ম ফিল আপের কাগজপত্র শো করা হলো, প্রত্যার্পণ করা হচ্ছে। এই ব্যাপারে তিনি খুবই আশাবাদী, এটাই ব্যক্ত করেছেন। তো জনাব শফিকের এই যে ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাস, এটি এখন দেশের সমস্ত পত্রপত্রিকার লিড নিউজ। এবং আমরা যারা খবরের দুর্ভিক্ষের মধ্যে আছি, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে পেটের ভাত জোগাই বা মনের চাহিদা মেটাই অথবা ভিউ ব্যবসা করি, তারা মূলত জনাব শফিকুল আলম তার যে কোনো বক্তব্যকে, যে কোনো কথাকে আমরা মাথায় করে নাচি এবং এটিকে আমরা বেদ বাক্য হিসেবে মনে করি যে তিনি যেটা বলেছেন এটি উত্তম, এটাই সঠিক, এটাই সত্য এবং এটাই হবে। তাকে নিয়ে আওয়ামী লীগের যারা লোকজন বিদেশে আছেন তারা নানা রকম নেতিবাচক কথা বলেন, তারপরে নানা রকম তার উপাধি আছে এবং তাকে দু চোখে দেখতে পারে না। কিন্তু আমার কেন জানি এই ভদ্রলোককে ভীষণ রকম ভালো লাগে। এর কারণ হলো তিনি আসলেই ভদ্রলোক। এই গত 14 মাস আগে আপনি যদি তার হিস্ট্রি নেন, দেখবেন যে ব্যক্তিগত আচরণ, শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সব জায়গাতেই তার একটা ভদ্রতার ছোঁয়া আছে। তার চেহারার মধ্যে একটি মধ্যবিত্ত পরিবারের ছাপ আছে এবং তার ছেলে মেয়েদের যে ছবি আমরা দেখেছি সেখানেও নম্রতা, ভদ্রতা, বিনয় এটি প্রকাশিত হয়ে পড়েছে। কিন্তু ক্ষমতা লাভ করার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা মারাত্মক বিবর্তন আমরা দেখতে পেয়েছি। সেটি হলো তিনি সর্ব বিষয়ে বিশারদ হয়ে পড়েছেন এবং সর্বক্ষমতার অধিকারী হয়ে পড়েছেন। তিনি ফিজিক্স নিয়ে যেভাবে অনবদ্যভাবে কথা বলেন, কেমিস্ট্রিও তার নজরে বাদ যায় না। তিনি যেভাবে অঙ্ক নিয়ে কথা বলেন,
জ্যামিতি নিয়ে তিনি রীতিমতো বিশ্ববিদ্যালয়ে থিসিস করার মতো অবস্থায় পৌঁছে গেছেন। ইতিহাসে তার পারঙ্গমতা অসাধারণ। আবার আইন বিজ্ঞান, যেটিকে বলা হয় জুরিসপ্রুডেন্স, সেখানেও তিনি কম যান না। আবার যদি আপনি ধর্মতত্ত্ব বলেন, থিওলজি, তিনি বাংলাদেশে যারা ধর্ম বিশারদ রয়েছেন মোরলের সবার মুরব্বী হিসাবেই আবির্ভূত হয়েছেন এবং তার আচার আচরণে অনেকটা কিং মেকার হিসেবে একটা মানুষের যে একটা মানচিত্র থাকে, ওনাকে দেখলেই মনে হবে যে তিনি আসলে ক্ষমতাধর একজন কিং মেকার, রাজা বানানোর মেশিন, মন্ত্রী এমপি বানানোর মেশিন। এবং আমাদের এই বাংলায় এই মুহূর্তে তার চেয়ে আকর্ষণীয় পুরুষ, তার চেয়ে ক্ষমতাধর পুরুষ এবং তার চেয়ে প্রভাবশালী পুরুষ দ্বিতীয় জন নেই। ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, বিরক্তিতে হোক, প্রেম ও মুগ্ধতায় হোক, আপনাকে ঘুরে ফিরে জনাব শফিকের কাছে যেতেই হবে। তিনি যেই মুহূর্তে ক্ষমতায় বসেছেন তিনি তার পদ ভুলে গিয়েছেন, তিনি তার বয়স ভুলে গিয়েছেন, তিনি স্থানকাল পাত্র নিয়ে অত মাথায় ঘামান না। তার যখন ইচ্ছা হয় তিনি এনসিপি নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বানিয়ে ফেলেন। তিনি যখন আওয়ামী লীগ নিয়ে কথা বলেন, শেখ হাসিনাকে নিয়ে কথা বলেন, কিংবা কোনো দেশের রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার সঙ্গে যারা সহযোগী ছিলেন, তারা সেটা জনাব হাসানুল হক ইনু হন, কিংবা রাশেদ খান মেনন হন, কিংবা শেখ হাসিনা হন, এটা কোনো বিষয় নয়। তিনি তাদের সবাইকে অপরাধী হিসেবে ট্রিট করেন এবং তাদেরকে অনেকটা যাকে বলা হয় ছোট ভাই, ছোট বোন, এরকমভাবে কথাবার্তা বলেন। যেমন হাসিনা, ইনু, কামাল, জামাল, রাম, শাম, রনি, ফনি, এরকম। কিন্তু আমরা যেমন একজন মানুষকে সে যত খারাপই হোক না কেন, তার পদ মর্যাদা এবং তার বয়সকে সম্মান করে জনাব বলি, তিনি বলি, আপনি বলি, উনি বলি, এই বিষয়টির ঊর্ধ্বে উঠে গেছেন জনাব শফিক। এটাকে বলা হয় সিদ্ধি লাভ করা। তো মানুষ যখন সিদ্ধি লাভ করেন, অলৌকিকত্ব পান, ভবিষ্যৎ দেখতে পান এবং অনেক অজানা বিষয়গুলো তিনি জানতে পারেন, তখন দুনিয়ার সবাইকে তার মনে হয় যেন তার সন্তান। ভানুর একটা বিখ্যাত কৌতুক আমরা শুনেছিলাম ছোটকালে। সেটি হলো যে একজন এরকম লোক, তিনি সিদ্ধি লাভ করেছেন। তো সিদ্ধি লাভ করে তিনি সেই ধর্মগুরু হয়ে বসে আছেন। তার জন্মদাতা পিতা সেখানে গিয়েছেন এবং তিনি নাচিনার ভান করে সেই পিতার নাম ধরে বললেন, আরে কেমন আছিস তুই? পিতা তো ভীষণ অবাক। তো তিনি একটু রাগ হতে চাইলেন, কিন্তু সেই যে গুরু বাবা, সিদ্ধি বাবা, তিনি বললেন যে দেখো, আমি সিদ্ধি লাভ করেছি, এখন এই দুনিয়ার সবাই আমার সন্তানের মতো। কথাটা বললাম এই কারণে যে তিনি তার যে ফেসবুক স্ট্যাটাস, সেখানে এমনভাবে কথা বলেছেন যে কামালকে দিয়ে শুরু হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, দ্বন্দ্বিত আসাদুজ্জামান খান কামাল বা ইত্যাদি আরও অনেক কিছু বলা যেতে পারে। তিনি কেবলই কামালকে দিয়ে শুরু করেছেন। কামাল মিন্স একজন তার ছোট ভাই, তার অধীনস্থ, তার দয়া বা অনুগ্রহ ভাজন। তো এইরকম মানে তার আচরণে, কথাবার্তা এরকম একটা সিদ্ধি ভাব চলে এসেছে। তো এটা নিয়ে ভারতের পত্রপত্রিকাগুলো লিখছে, ইউটিউবে কন্টেন্ট তৈরি হচ্ছে, আওয়ামী লীগের লোকজন রীতিমতো রেগে মেগে অস্থির হয়ে যাচ্ছে এবং অনেকে কিন্তু আবার ভয়ও পাচ্ছে। ভয় পাচ্ছে কারণে যে রাষ্ট্রের আসলে সাধারণত কোনো চরিত্র থাকে না। রাষ্ট্রের চরিত্র নির্ধারিত হয় রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের কর্মকাণ্ডের উপর। তো সেই ক্ষেত্রে একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের জন্য ভয়ে হোক, লোভে হোক, লালসায় হোক, প্রয়োজনে হোক, অনেক কিছু করতে পারে। আপনার অতীতে দেখেছেন, যুদ্ধ যখন হতো, যিনি বিজয়ী হতেন তিনি হেরেমে ঢুকে সঙ্গে সঙ্গে আগের বর্ষের স্ত্রী অথবা কন্যা তাদেরকে ক্যাপচার করে বিয়ে শাদী হোক, ধর্ষণ হোক,
একসাথে যাপিত জীবন হোক, তিনি তার সেই দৈহিক কামনা বাসনা মুহূর্তের মধ্যে চরিতার্থ করতে পারতেন। এটাকে অনেকে গনিমতের মাল বলেন, কিন্তু ইসলামের আবির্ভাব হওয়ার অনেক অনেক আগে কিংবা যে কোনো মানে রাজনীতিতে এটা একটা চিরাচরিত কমন ফেনোমেনা। তো এটা নির্ভর করে সেই যিনি বিজয়ী হলেন তার ইচ্ছার উপরে। আর পরাজিতের সমস্ত ধন সম্পদ, ময়ূর সিংহাসন, কোহিনূর পাথর সব কিছু বিজয়ীর হয়ে যায়। আমরা এটা ইতিহাস জানি। 2 নম্বর হলো যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, সম্পর্ক স্থাপনের জন্য বা সম্পর্ক যাতে তৈরি হয় এজন্য অনেক কিছু বিনিময় হতো। দেখা যেত নিজের কন্যাকে রাজপ্রাসাদে পাঠিয়ে দেওয়া হতো, হেরেমে পাঠিয়ে দেওয়া